আপনি কোথায় যাবেন? যাওয়ার জায়গা নেই। এই শহরে কোথায় থাকবেন? এটা ঠিক না করে এই শহরে চলে আসলেন? আসছিলাম কিন্তু তারা রাখে নাই। কে সে? আমার কাকা। ও আচ্ছা, এখন কোথায় যাবেন? জানি না, রাস্তায় এভাবে হাঁটতে থাকবো, আবার কিছু মানুষ এসে ঝাঁপিয়ে পড়বে। বলে আওয়াজ করে কান্না করে দেয়। আপনি কিছু মনে না করলে আমার বাসায় যেতে পারেন। আপনার মা বাবা কিছু বলবে না? আমার মা বাবা নেই। সরি। আরে সমস্যা নেই, আসতে পারেন আমার সাথে। কিন্তু আপনি আমাকে নিয়ে ভয় পাবেন না, আমি ওদের মতো না। আর যদি এমন ভাবেন তাহলে আসার দরকার নেই। বলেই শুভ সামনে হাঁটতে থাকে। তখন দেখে মেয়েটি শুভর পেছন পেছন হাঁটতে থাকে। মেয়েটিকে নিয়ে বাসায় যাওয়ার পরে এবার কি আপনার নামটা জানতে পারি? মুক্তা। ও আপনার নাম কি? শুভ। ও, আপনার মা বাবা কোথায়? মা আছে কিন্তু বাবা নাই। ও হ্যাঁ। আচ্ছা, এগুলো খেয়ে নিন। খাবো না। কেন? এমনি। সারা জীবন কি না খেয়ে থাকতে পারবেন? মুক্তা তখন চুপ হয়ে আছে। খেয়ে নিন। মুক্তা তখন ভেজা চোখগুলো ওড়না দিয়ে মুছে খেয়ে নেয়। খাবার খাওয়ার পরে আপনি এখন কি করবেন ভাবছেন? জানি না। পড়ালেখা করেছেন? হ্যাঁ, কতটুকু? ইন্টার পরীক্ষা দিছি। ও আচ্ছা, আমি দেখব কোনো চাকরি জোগাড় হয় কিনা। ওকে। আপনি কেন শুয়ে পড়েন, আমি সোফায় ঘুমাবো। বলে একটা কম্বল নিয়ে সোফায় শুয়ে পড়ে। সকালে শুভ ওঠার আগে মুক্তা উঠে বসে আছে। শুভ উঠে রান্না করতে যাবে এমন সময় মুক্তা শুভর কাছে গিয়ে বলে, আমি রান্না করতে পারি। আপনার মন খারাপ, এখন শুয়ে থাকুন। আমরা গরিব, এমন কিছু ঘটতেই পারে বলে মুক্তা আবার চোখের পানি ছেড়ে দেয়। আমি বলছি না আমার সামনে কান্না না করতে। মুক্তা ভেজা চোখে শুভর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এখন যাও। না, আমি এর কান্না করব। বলেই শুভকে ধাক্কা দিয়ে সরিয়ে চুলার দিকে গিয়ে দাঁড়ায়। শুভ তখন মুক্তার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা দেখছে। রান্না শেষে নাস্তা করে শুভ কাজের জন্য বের হবে এমন সময় মুক্তার সামনে গিয়ে দাঁড়ায়। কিছু বলবেন? আবার কখন আসবেন? রাতের 10টা-11টায়। এত রাত কেন? কাজ করি তাই। কিসের কাজ? মোটর মেকানিক। ও, সাবধানে করিয়েন। ওকে, আপনিও সাবধানে থাকবেন, দরজা লাগিয়ে রাখবেন। আচ্ছা। যদি বোরিং ফিল করেন তাহলে টিভি লাগিয়ে কিছু দেখবেন। আচ্ছা। শুভ এসব বলে বেরিয়ে যায়। শুভ বেরিয়ে যাওয়ার পরে মুক্তা মনে মনে বলে, ছেলেটা অনেক পরিশ্রমী আর অনেক ভালো। বিকালের দিকে মুক্তা রান্নাঘরে শুয়ে থাকে। 10টার দিকে শুভ আসে। শুভ আসার পরে রান্না করতে গিয়ে দেখে সব কিছু রান্না করে টেবিলে সাজিয়ে রাখছে। তুমি এসব রান্না করতে গেলে কেন? কেন, রান্না করলে কি অসুবিধা? নাকি রান্না ভালো না? না, ঠিক তা না। তাহলে? আচ্ছা, খেয়েছেন? না, আপনার জন্য বসে আছি। কাল থেকে আর এমন করবেন না, খেয়ে নেবেন। একা একা খেতে ভালো লাগে না। বলেই মুক্তা শুভকে প্লেটে ভাত দিয়ে দেয়। দুজন খাওয়া দাওয়া করার পরে শুভ সোফায় ঘুমাতে যায় এমন সময় এই কোথায় যাচ্ছেন? সোফায় ঘুমাবো। এখানে ঘুমালে সমস্যা কি? কিছু না। তাহলে মাঝখানে একটা বালিশ দিয়ে শুয়ে পড়েন। তখন মাঝখানে একটা বালিশ দিয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখে শুভর হাত মুক্তার তলপেটে। মুক্তার তখন ঘুম ভাঙে। তখন খেয়াল করে দেখে শুভর এক হাত তার তলপেটে আর মুক্তার উপর হয়ে এক পা শুভর শরীরে রাখা। মুক্তার তখন কেমন যেন অদ্ভুত ভালো লাগছিল। মুক্তা তখন শুভর হাতে হাত ধরে হাতটা তার তলপেট থেকে নামিয়ে দিয়ে বিছানা ছেড়ে ওঠে। মুক্তা ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা রেডি করে আয়নার সামনে বসে বসে সাজছে। শুভর তখন ঘুম ভাঙে। শুভ তখন চোখ মেলে তাকিয়ে দেখে যেন একটা পরী তার রুমের আয়নার সামনে বসে আছে। এভাবে কতক্ষণ তাকিয়ে থাকার পরে এভাবে কি দেখছেন? না, কিছু না। এখন উঠে ফ্রেশ হয়ে আসুন। শুভ তখন বিছানা ছেড়ে নাস্তা করে তার কাজে যায়। রাতের দিকে শুভ আসার পরে খাবার খেয়ে শুয়ে পড়েন। একটু পর খাবো। আপনি খেয়েছেন? না, কেন? আপনার জন্য অপেক্ষা করতেছি। খেয়ে নিন। আগে আপনাকে খাওয়াবো, তারপর আমি খাবো। শুভ তখন মুক্তাকে সাথে করে নিয়ে টেবিলে বসে দুজনে খাওয়া দাওয়া করার পরে বিছানায় শুয়ে শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে যায়।
শুভ মাঝ রাতে সজাগ হওয়ার পর দেখে মুক্তাকে সে কোলবালিশের মতো জড়িয়ে ধরে শুয়ে আছে। শুভ তখন সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নেয়। শুভ তখন মুক্তাকে খেয়াল করে দেখে সে অঘরে ঘুমোচ্ছে। ঘুমের মধ্যে কাউকে এত সুন্দর লাগে সে জানতো না। শুভ এসব ভেবে অপর পাশ হয়ে শুয়ে পড়ে। প্রতিদিনের মতো নাস্তা রেডি করার পরে মুক্তা শুভকে ডেকে ঘুম থেকে ওঠায়। শুভ নাস্তা করে সে তার কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। রাতে 12:30 বেজে গেছে, শুভ এখনো আসছে না। মুক্তার খুব ভয় আর চিন্তা হচ্ছে। রাত 1টার সময় দরজায় নক করার পরে মুক্তা দৌড়ে এসে দরজা খুলে দেখে শুভ হাতে ব্যান্ডেজ করা। হাতে কি হয়েছে? কেটে গেছে। কিভাবে? গাড়ির ধাক্কা লেগেছিল। সাবধানে থাকতে পারেন না? সাবধানে ছিলাম। সাবধানে থাকলে এসব কিভাবে হলো? গাড়ি ড্রাইভারের চোখে হয়তো ঘুম এসে পড়েছে। মুক্তা তখন শুভকে 2 হাত দিয়ে ধরে বিছানায় বসায়। বিছানায় বসানোর পরে একটা ভেজা গামছা দিয়ে শুভর সারা শরীর মুছে দিচ্ছে। শুভর কাছে মনে হচ্ছে যেন এটা তার বউ। হয়েছে তো, আর মুছতে হবে না। এখানে বসেন, আমি খাবার নিয়ে আসছি। খেতে মন চাইছে না। না খেলে ওষুধ কিভাবে খাবেন? শুভ চুপ হয়ে থাকে। মুক্তা তখন প্লেটে সবকিছু নিয়ে এসে নিজের হাতে মেখে শুভকে খাইয়ে দিচ্ছে। শুভ প্রথম না করছিল, কিন্তু এখন মনে চাইছে শুধু আজকের জন্য না, সারা জীবনের জন্য মুক্তার হাতে খেতে। শুভকে খাইয়ে দেওয়ার পরে মুক্তাও খেয়ে শুভকে সাথে করে নিয়ে শুয়ে পড়ে। এভাবে কয়েকদিন চলার পরে একদিন শুভ মুক্তাকে বলে, আমার সাথে এক জায়গায় যেতে পারবেন? কোথায়? একটা বিয়ের অনুষ্ঠানে। আমি যাব কেন? ওরা বলছিল যেন তোমাকে নিয়ে যাই। আমি যে আপনার সাথে থাকি এটা কি ওরা সবাই জানে? হ্যাঁ। মুক্তা তখন শুভর দিকে রাগি চোখে তাকায়। কি হয়েছে? কিছু না। বলেই মুক্তা রান্নাঘরের দিকে যেতে থাকে। এমন সময় শুভ একটু জোরে বলে, কালকে দুপুরের দিকে সময় মতো রেডি হয়ে নেন। বলেই শুভ কাজে চলে যায়। দুপুরের দিকে শুভ বাসায় এসে দেখে মুক্তা শাড়ি পরে সেজে বসে আছে। নীল শাড়িতে মুক্তাকে একদম অপ্সরীর মতো লাগছিল। এভাবে তাকিয়ে আছেন কেন? না, এমনি। ও, ওখানে গিয়ে আমাকে তুমি করে বলতে হবে। কেন? তুমি করে বলবা? আচ্ছা। বিয়েতে যাওয়ার পরে শুভর ফ্রেন্ড এসে ভাবি কেমন আছেন? মুক্তাকে ভাবি বলে ডাকার পরে মুক্তা শুভর দিকে তাকায়। শুভ তখন অন্যদিকে চেয়ে থাকে। হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। শুভর বন্ধু শুভ আর মুক্তাকে একটা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে শুভ, ভাবিকে নিয়ে এখানে বসে গল্প কর। বলেই শুভর বন্ধু শুভ আর মুক্তাকে রুমে রেখে চলে যায়। এই, আমি আপনার কি হই? শুভ তখন চুপ হয়ে আছে। কথা বলেন না কেন? কি কি বলবো? আমার পরিচয় ওদের কাছে কি বলছেন? এখন চুপ করো প্লিজ। না না, আগে বলেন। বাসায় গিয়ে বলবো। না, এখন বলতে হবে, না হলে আমি কিচ্ছু খাবো না। বলেই ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে চেয়ে থাকে। ওরা সবাই জানে তুমি আমার বউ। মানে? হ্যাঁ। কিন্তু এটা কেন বললেন? এই সমাজে একটা যুবকের সাথে একা রুমে একটা মেয়ে বিয়ে ছাড়া থাকে, সেটা জানলে এই সমাজের মানুষ মেনে নেবে না। তার জন্য এটা বলতে হবে? শুভ তখন মুক্তার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে। শুভর এমন চাহনি দেখে মুক্তা হেসে দেয়। হাসো কেন? তুমি ভয় পাইছো তাই? আমি ভয় পাই না। হইছে হইছে, আর ভাব নিতে হবে না। বলে খেয়ে গাড়ি করে বাসায় চলে আসে। বাসায় আসার পরে শুভ সন্ধ্যার দিকে বাসার বাহিরে যাবে, তখন মুক্তা দরজায় 2 হাত দিয়ে আটকিয়ে, এখন কোথায় যান? কাজে। কেন? এমনি। এত কাজ করে যে টাকা জমাচ্ছেন সেগুলো কার জন্য? ভবিষ্যতের কথা ভেবে। নিজেকে নিয়ে একটু ভাবেন। আর এখন থেকে সকাল 10টায় কাজে যাবেন আর বিকাল 4টার আগে বাসায় ফিরবেন। মুক্তার মুখ থেকে এসব কথা শুনে শুভ মুক্তার দিকে চেয়ে আছে। হনুমানের মতো এভাবে না তাকিয়ে থেকে শুয়ে থাকেন। তুমি এখন কি করবা? ছাদে গিয়ে বসে থাকবো। তাহলে আসো দুজনে ছাদে যাই। এরপর শুভ আর মুক্তা দুজন ছাদে গিয়ে বসে থাকে। ছাদে যাওয়ার পরে মুক্তা কথা বলছে আর শুভ মুক্তার ঠোঁট নাড়ানি দেখছে।
মুক্তা এটা খেয়াল করে হঠাৎ চুপ হয়ে মুখে মুচকি হাসি রেখে শুভর চোখে চোখ রেখে ভ্রু কুচকিয়ে চোখের ভাষায় জানতে চাইছে কি জন্য এভাবে চেয়ে আছে। শুভ তখন একটা হাসি দিয়ে অন্যদিকে চেয়ে আছে। এই শোনেন, হ্যাঁ বলো। আমার না একা একা থাকতে ভাল লাগে না। আমার তো আর কেউই নেই, হুম, থাকলে কাউকে নিয়ে আসতাম তোমার একাকিত্ব দূর করার জন্য। আচ্ছা এখন আজান দিবে, তুমি মসজিদে যাও, আমি বাসায় নামাজ পড়ে নেব। ওকে। শুভ যখন পাঞ্জাবি পরে তখন হাতের বোতাম লাগানোর জন্য কয়েকবার করে চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। মুক্তা তখন এসে শুভর পাঞ্জাবির বোতাম ঠিকঠাকভাবে লাগিয়ে দিচ্ছে। আর শুভ ভাবছে মুক্তা যদি সারা জীবন এভাবে বোতাম লাগিয়ে দিত। এই মিস্টার, হয়ে গেছে, সাবধানে রাস্তা চলাচল করবেন। আচ্ছা। নামাজ পড়ে একদম সোজা বাসায় আসবেন, আবার কোথাও দেরি করবেন না। ওকে। শুভ তখন বের হয়ে আর মুক্তা দরজায় দাঁড়িয়ে শুভকে দেখছে আর ভাবছে, আল্লাহ, এমন সহজ সরল মানুষটা না থাকলে হয়তো আমি আজ এই পৃথিবীতে বাঁচতে পারতাম না। মুক্তা নিজেকে নিজে প্রশ্ন করছে। আমি ওর সাথে সারাক্ষণ থাকি, সারা রাত এক বিছানায় ঘুমাই, কিন্তু আজ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই বা কোনো লোভী দৃষ্টিতে দেখে নাই। আল্লাহ, তুমি ওরে ভালো রাখো। বলেই নিচে নিচে চোখের পানি ফেলে দেয়। মুক্তা ফ্রেশ হয়ে নামাজ পড়ে শুভর অপেক্ষায় বসে আছে। শুভ নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, মুক্তার মতো এমন একটা মায়াবী মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেলে কত ভালো হতো। সারা জীবন ওর সাথে থাকতে পারতাম আর ওর চোখের চাহনিতে হারিয়ে যেতাম। এসব ভাবতে বাসায় এসে দরজা নক দেওয়া পরে মুক্তা দরজা খোলে। এগুলো কি আনছেন? তোমার পছন্দের জিনিস, মানে আচার আর চকলেটই। সত্যি? হ্যাঁ। মুক্তা তখন শুভর হাত থেকে নিজেই এগুলো নিজের হাতে নিয়ে শুভর দিকে চেয়ে একটা হাসি দেয়। সন্ধ্যার পরে দুজন বসে আড্ডা দিচ্ছে, এমন সময় শুভ হঠাৎ মুক্তাকে বলে, তুমি তোমার মার খবর নাও না কেন? কিভাবে নেব? মোবাইল নম্বর নেই? মা মোবাইল চালায় না, কিন্তু একটা ভাবির নাম্বার আছে। তাহলে ওনার মোবাইলে ফোন দিয়ে হলেও তো জানতে পারো। কিন্তু কার মোবাইল দিয়ে ফোন করব? তুমি খুঁজলে কি আমি মোবাইল দিতাম না? মুক্তা তখন চুপ হয়ে আছে। শুভ তখন মোবাইলটা হাত বাড়িয়ে দেয়। মুক্তা তখন মোবাইল হাতে নিয়ে ভাবির নাম্বারে ফোন দেয়। ভাবি, কেমন আছো? হ্যাঁ ভালো, কিন্তু আপনি কে? ভাবি, আমি মুক্তা। কি তুই মুক্তা? হুম। কেমন আছিস? ভালো। কি করিস এখন? নামাজ পড়ে বসে আছি। তুমি কি করো? আমিও। ভাবি, মা কেমন আছে? একটু মার কাছে দাও না, মার কণ্ঠে মুক্তা ডাকটা শোনার জন্য অনেক ইচ্ছা হচ্ছে। এটা শুনে মুক্তার ভাবি কান্না করে দেয়। ভাবি, তুমি কান্না করছো কেন? সানির বাবা কি তোমাকে কিছু বলছে? মুক্তা রে, চাচি আমার বেঁচে নেই। তোর মা তখন একটা কথা বলছিল, আল্লাহ তুমি আমার মুক্তারে দেখে রাখো। সানির বাবা তোরে অনেক জায়গায় খোঁজ করছে, কিন্তু কোথাও পায় নাই। এই কথা শুনে মুক্তার হাসি মুখটা নিমেষেই কালো হয়ে যায়। মুক্তার হাত থেকে মোবাইলটা আপনা আপনি পড়ে যায় আর মুক্তার চোখ ভিজে যায়। এই মুক্তা, তোমার কি হয়েছে? মুক্তা তখন হাউমাউ করে কান্না করে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরে কি হয়েছে বলবো তো? আমার মা আর বেঁচে নেই বলে শব্দ করে কান্না করে দেয়। শুভর চোখও তখন ভিজে যায়। মুক্তা, সবাই তো চিরদিন বেঁচে থাকে না, প্লিজ এখন আর কান্না করো না। আমার এই একটা মানুষই ছিল যে আমাকে সব সময় কেয়ার করতো, এখন এগুলো কে করবে? আল্লাহ, তুমি এত নিষ্ঠুর কেন? আমার মারে কি না নিলে পারতে না? আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো? কার আশায় বাঁচবো? আমাকে কে ভাত মাখিয়ে খাইয়ে দিবে রে মা? শুভ তখন কান্না করে দেয়। কতক্ষণ পরে শুভ মুক্তাকে ভেজা তোয়ালে দিয়ে নাক মুখ মুছে বসিয়ে প্লেটে ভাত এনে মুক্তাকে খাইয়ে দেওয়ার জন্য হাত এগিয়ে নেয়। আমি খাবো না। কেন? জানেন না আপনি? মুক্তা, তুমি এই পরিস্থিতির শিকার। আজকের আমি সেই 7 বছর থেকে মা বাবা দুজনকে হারিয়ে এতিমখানাতে বড় হয়েছে। রাস্তাঘাটে সবাই আমাদের মতো মানুষগুলোকে আবর্জনা মনে করে। মানুষ জানে না এই পথে আসার রহস্যটা কী। মানুষেরা জানার চেষ্টাও করে না। পৃথিবীতে সবাই চিরস্থায়ী না, সবাইকে একদিন মৃত্যুস্বাদ গ্রহণ করতেই হবে।
এসব বলে বুঝিয়ে শুনিয়ে মুক্তাকে খাওয়ায়। ঘুমানোর সময় গুনগুন আওয়াজে আবারও কান্না করতে থাকে। শুভ তখন মুক্তাকে কাছে টেনে নিয়ে কিছু কথা বলে ঘুম পাড়িয়ে দেয়। শুভ তখন ঘুমিয়ে যায়। সকালে শুভ রান্না করে মুক্তাকে নাস্তা করিয়ে দেয়। নাস্তা করিয়ে দেওয়ার পরে শুভ কাজে যায়। মুক্তা বিকালের দিকে ছাদে গিয়ে হাঁটু পেতে বসে বসে ভাবে, আমাকে কে স্বপ্ন দেখাবে, আমাকে কে নিজের হাতে খাইয়ে দিবে। আল্লাহ, তুমি কি এই মানুষটারে নেওয়ার জন্য এত দরকার ছিল? আমি কাকে নিয়ে বাঁচবো? মা, আমি তোমাকে শেষবারের মতো দেখতে পারলাম না। মা, আমাকে মাফ করে দিও। মা, কত ইচ্ছা ছিল আমাদের একটা সুখী পরিবার হবে, যেখানে কোনো অভাব থাকবে না, সকাল হলে রান্না করার জন্য ভাবতে হবে না। এসব বলে বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আর ওইদিকে শুভ দরজায় নক করে বুঝতে পারছে হয়তো ছাদে গেছে, তাই অন্য দরজা দিয়ে তালা খুলে ভিতরে ঢুকে দেখে, ছাদে গিয়ে দেখে মুক্তা এভাবে কান্না করছে। শুভ পেছন থেকে মুক্তার কাঁধে হাত রাখে। মুক্তা তখন আরেকটু শব্দ করে কান্না করে দেয়। রাতে ঘুমানোর সময়। মুক্তা, বলেন। কালকে এক জায়গায় যাব। কোথায়? তুমি একদিন বলেছো না বড় নদীতে হাঁটতে ভালো লাগে আর বড় বড় ঢেউ দেখতে ভালো লাগে? হ্যাঁ। কালকে সকালে আমরা কক্সবাজারে যাব। আমার মন ভালো নেই। সেখানে গেলে মন ভালো হয়ে যাবে। না গেলে হয় না? আমি গাড়ি ঠিক করে আসছি, কালকে বাসার কাছে এসে থাকবে। আচ্ছা। যাওয়ার সময় কিন্তু নীল শাড়িটা পরবা। ওকে। সকাল হওয়ার পরে মুক্তা পেটিকোট পরে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ রুমে এসে এসব দেখে বলে, শাড়ি পরতে পারো না? না। আর কোনোদিন শাড়ি পরোনি? মা পরায় দিছে বলে অস্ফুট স্বরে চোখের পানি ফেলে দেয়। হ্যাঁ। শুভ তখন হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দিল। শাড়িটা এখানে দাও। মুক্তা তখন হাত বাড়িয়ে শাড়িটা দেয়। শুভ তখন মুক্তাকে শাড়ি পরিয়ে দেয়। এই কান্না করবো না বলে দিলাম। মুক্তা তখন শুভর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সব কিছু নিয়েছো? তাহলে চলো। আপনার পাঞ্জাবির বোতাম লাগানো হয় নাই। তোমার জন্য রাখছি। মানে? তুমি লাগিয়ে দিবে তাই। মুক্তা তখন ভেজা চোখে মুচকি হেসে শুভর কাছে এসে উকি দিয়ে বোতামগুলো লাগিয়ে দেয়। শুভ তখন মুক্তাকে নিয়ে গাড়িতে ওঠে। গাড়ি তার নিজস্ব গতিতে চলছে আর মুক্তা জানালার পাশে বসে আছে। খোলা চুলে শুভর দেখা শ্রেষ্ঠ সুন্দরী এখন তার পাশে বসে আছে। কতক্ষণ পরে মুক্তা মাথা হেলিয়ে শুভর কাঁধে মাথা রাখে। শুভ চুলের মাতাল করা ঘ্রাণে সেও ঘুমিয়ে যায়। গন্তব্যস্থানে আসার পরে মুক্তা চোখ মেলে তাকিয়ে দেখে মুক্তা এক হাত দিয়ে শুভর ডান হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে আছে, আর শুভ মুক্তার মাথার সাথে মাথা লাগিয়ে রাখছে। মুক্তা তখন হাতটা ছাড়িয়ে নিয়ে হালকা করে শুভর মাথাটা ওঠানোর সময় দুজনের চোখে চোখ পড়ে। মুক্তা তখন নিচের দিকে লজ্জা পাওয়ার মতো চেয়ে থাকে। মুক্তার এমন চাহনি দেখে শুভ মনে মনে বলে, আল্লাহ, কিভাবে একটা মানুষ এত সুন্দর হয়। দুজন গাড়ি থেকে নামার পরে একটা ফ্ল্যাটের দিকে যায়, যেখানে কাপলদের রুম ভাড়া দেওয়া হয়। আমাদের একটা রুম লাগবে। স্যার, কিছু মনে করবেন না, আপনাদের মাঝে কিসের সম্পর্ক? শুভ তখন মুক্তার দিকে তাকায়। আমরা স্বামী স্ত্রী। বলেই শুভর এক হাত জড়িয়ে ধরে মুক্তা। শুভ তখন মুক্তার দিকে অবাক চোখে তাকায়। মুক্তা তখন শুভকে চোখের ভাষায় সামনের দিকে তাকাতে বলে। রুমে নেওয়ার পরে রুমে প্রবেশ করার পরে এখানে এটা বলছো কেন? কি বলছি? আমরা স্বামী স্ত্রী। এটা না বললে কি আমরা এখানে বাসা পাইতাম? সারা রাত রাস্তায় কাটানো লাগতো। সত্যি সত্যি হওয়া যায় না? বিড়বিড় করে কি বলছেন? না, কিছু না। এটাই ভালো। দুজনে শোয়ার পরে আজকে কেন জানি ঘুম আসছে না। কেন? জানি না। ও হ্যাঁ, আপনি কি কোনো গল্প পারেন না? পারি। তাহলে বলেন। এখন? তো কখন? পরে হলে হয় না? আমার এখন ভালো লাগছে না। আর আপনি পরে গল্প শুনে কি করবেন? এখন শোনালে শোনান, না শোনালে নাই। বলেই ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে অন্য পাশে মুখ করে চিত হয়ে শুয়ে থাকে। আচ্ছা বলি। ওকে বলেন। কিছু মনে করা যাবে না। ওকে, আগে বলেন। ক্লাস 2-তে একটা পিচ্চি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, টিচার টিচার, আমার আম্মুকে প্রেগনেন্ট হতে পারবে?
টিচার বললেন, তোমার আম্মুর বয়স কত সোনা? পিচ্ছি বলল। 40। টিচার বললেন, হ্যাঁ, তোমার আম্মু প্রেগনেন্ট হতে পারবেন। পিচ্ছি এবার বলল। আমার আপু কি প্রেগনেন্ট হতে পারবে? টিচার বললেন। তোমার আপুর বয়স কত সোনা? এবার পিচ্ছি বলল। 18। আবার টিচার বলল। হ্যাঁ, তোমার আপু প্রেগনেন্ট হতে পারবে। পিচ্ছি এবার বলল। আমি কি প্রেগনেন্ট হতে পারবো? টিচার এবার হেসেই বললেন। তোমার বয়স কত সোনা? আবার পিচ্ছি বলল। 8। এবার টিচার বললেন। না সোনা, তুমি প্রেগনেন্ট হতে পারবে না। এই কথা শোনার পর পেছন থেকে ছোট্টবাবু পিচ্ছিকে খোঁচা দিয়ে বলল, শুনলে তো, আমি তো তখনই বলেছি আমাদের চিন্তা করার কিচ্ছু নেই। শুভ মুক্তার এই হাসিটা আজ প্রথম দেখছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে অনেক কাছ থেকে বাঁকা দাঁতের হাসি দেখতে আর ঠোঁটের কোণে তিলটাতে চুমু খেতে। এই কি ভাবছেন? কিছু না। এগুলো শিখছেন কোথা থেকে? তোমার দাদাই শিখেছিল, আর বলছিল আমার নাতিটাকে সময় মতো হাসি মুখে রাখবে। হয়েছে, আর বানিয়ে বানিয়ে বলা লাগবে না, এখন ঘুমিয়ে যান। গুড নাইট। তখন দুজন ঘুমিয়ে যায়। মাঝরাতে মুক্তা দেখে শুভর মুক্তার পাশে এসে মুক্তাকে জড়িয়ে ধরে মুক্তার ঠোঁট কামড়ে ধরেছে। মুক্তা তখন ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। ঘুম ভেঙে উঠে দেখে শুভ মুক্তার কোমরের দিকে এক হাত দিয়ে আর একটা পা মুক্তার পায়ের উপর দিয়ে অঘরে ঘুমুচ্ছে। মুক্তা শুয়ে শুভর দিকে চেয়ে নিজে নিজে একটা হাসি দেয়। মুক্তা তখন ভাবে, ওর মতো কোনো মানুষ হয় না। আল্লাহ যদি ওর বউ হওয়ার মতো কোনো সুযোগ দিত কত ভালো হতো। সারা দিন রাত একে অপরকে জড়িয়ে ধরে রাখতাম। ধুর, এসব কি ভাবছি? একটা মেয়ে যেটা সবচেয়ে দামি জিনিস, আমি তো সেটাই হারিয়ে ফেলেছি। কেন ওর জীবনে গিয়ে ওকে ঠকাবো? সব মেয়েদের একটা স্বপ্ন থাকে ভালো একটা ছেলেকে স্বামী হিসেবে পেতে, কিন্তু আমি এমন স্বপ্নে বিভোর হয়ে থাকলে চলবে না। ওকে দেওয়ার মতো আমার কিচ্ছু নেই। যতদিন পারি পেটে ভাতে থাকি, তারপর না হয় কোনো বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকবো। এটা ভেবে মুক্তার চোখ ভিজে যায়। তখন মুক্তার তলপেট থেকে হাতটা নিচে সরিয়ে দিয়ে পাগুলো ঠিক করে বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে থাকে। একসময় ঘুমিয়ে যায়। আবার সকালে উঠে খেয়াল করে দেখে শুভ তার পিঠের দিকে বুক লাগিয়ে কোলবালিশের মতো শক্ত করে জড়িয়ে ধরে রাখছে। মুক্তা তখন নিজেকে ছাড়িয়ে নিয়ে গোসল করে এসে শুভকে ওঠায় গোসল করে আসার জন্য। শুভও তখন গোসল করে ঘুরতে যাওয়ার জন্য বের হয়। সকালে নদীর তীরে হাঁটছে। সদ্য ওঠা সূর্যের আলোটা পানিতে ছিলিক ছিলিক করছে। মুক্তা হাঁটছে আর শাড়ির কুচিটা এক হাতে হালকা করে ধরে রাখছে। দেখেন নদীর ঢেউটা কত সুন্দর। ইচ্ছে করে ঢেউয়ের সাথে করে দূরে অজানায় হারিয়ে যায়। দূরজনে হারিয়ে গেলে আমি তোমাকে পাবো কি করে? ধুর, আপনি কিছুই জানেন না। কি? একটু কবি হতে চেয়েছিলাম, কিন্তু সেটা হতে দিলেন না। চলো নৌকায় উঠি। মুক্তা নৌকায় ওঠার পরে অনেক খুশি হয়। শেষবারের মতো নৌকায় উঠছিল তার বাবার সাথে। আজ প্রায় 12-13 বছর আগে বাবা মারা যাওয়ার পরে নৌকায় আর ওঠা হয়নি। মুক্তা তখন পা পানিতে দিয়ে পানির সাথে বাচ্চাদের মতো খেলা করছে। শুভ মুক্তার হাসি মুখটা দেখতে পেরে অনেক খুশি। শুভর ইচ্ছে ছিল আপাতত সব কষ্ট ভুলিয়ে দিয়ে মন ভালো করে দেওয়ার। শুভর কাছে মনে হচ্ছে সেটা শুভ পেরেছে। দুজন দুপুরের দিকে রুমে আসে। রুমে আসার কতক্ষণ পরে ওয়াশরুমে গিয়ে দেখে দুজনে দুপুরের দিকে রুমে আসে। রুমে আসার পরে মুক্তা ওয়াশরুমে যায়। শুভ তখন বাহির থেকে গিয়ে খাবার কিনে নিয়ে আসে। বাহির থেকে এসে কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে গিয়ে চোখ কপালে উঠে যায়। শুভ সাথে সাথে দুহাত দিয়ে চোখ ঢেকে ফেলে। মুক্তা ততক্ষণে নিজেকে সামলে নেয়। মুক্তা গোসল সেরে বের হয়। ওয়াশরুমে প্রবেশ করতে হলে সব সময় সাবধানে প্রবেশ করতে হয়। ওয়াশরুমের দরজা তো হালকা একটু খোলা ছিল, তাই মনে করেছি কেউ নেই। দরজার মধ্যে ছিটকানি নেই, তাই ভেতর থেকে দরজা দেওয়া যায় না। সো সরি। সরি বললে কি হবে? যা দেখার সব তো দেখেই নিছেন। না না, আমি কিছু দেখিনি। খুব খিদা লাগছে, খাবার খাবো। তুমি খেয়ে নাও, আমি গোসল করে এসে খেয়ে নেব। আপনি গোসল করে আসার পরে দুজনে একসাথে খাবো। তুমি খেয়ে নাও। না। ওকে, 5 মিনিট ওয়েট করো।
বলেই শুভ ওয়াশরুমে ঢুকে যায়। গোসল শেষে খাবার খেয়ে দুজনে ঘুমায়। সন্ধ্যার দিকে দুজনে বের হয়। দুজনে ল্যাম্পপোস্টের আলোতে হাঁটছে। মুক্তা একসময় একটা ইটের সাথে পা লেগে রাস্তায় পড়ে যায়। শুভ তখন মুক্তাকে উঠিয়ে দেখে মুক্তার পায়ের নখের কোণা দিয়ে রক্ত বের হচ্ছে। মুক্তা ব্যথায় কান্না করে দেয়। শুভ তখন মুক্তাকে পাঁচকোলে করে নিয়ে রিকশায় উঠে রুমে আসে। রুমে আসার পরে শুভ মুক্তার পাটা শুভর হাঁটুর উপরে রেখে একটা বরফের টুকরো দিয়ে পায়ে লাগিয়ে দেয়। বরফ লাগানোর পরে একটা মেডিসিন দিয়ে দেয়। শুভ তখন মুক্তাকে শুইয়ে দিয়ে বাহিরে যায় ঔষধ আনার জন্য। মুক্তা তখন মনে মনে ভাবে, এই মানুষটা না থাকলে আমি মুক্তা হয়তো এখানে থাকতাম না। আমি তো ওর কেউ না, তাও আমাকে এত কেয়ার করে। আর ওর নিজের বউকে না জানি কেমন কেয়ার করে। ওর বউ যে হবে তার কপাল অনেক ভালো। শুভ আসার পরে শুভ নিজ হাতে মুক্তাকে খাইয়ে দেয়। তারপরে শুভ খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে মুক্তার ঘুম ভেঙে যায়। মুক্তার চোখ মেলে তাকিয়ে দেখে শুভ একটা হাত মুক্তার নাভির উপরে রাখছে। মুক্তার তখন অনেক ইচ্ছে হয়ে যাচ্ছে শুভকে জড়িয়ে ধরে শুভর লোমশোয়ালা বুকে মাথা রেখে ঘুমাতে। তখন শুভর মোবাইলে একটা ফোন আসে। শুভ ঘুমাচ্ছে, আমি শুভর বউ। মুক্তা তখন চুপ মেরে থাকে। ভাবি কেমন আছেন? ভালো। আপনি? হ্যাঁ ভালো। আচ্ছা, সকালে ফোন দিয়েন। বলে আবার ঘুমিয়ে যায়। মুক্তা সকালে বিছানা ছেড়ে উঠতে যাবে এমন সময় শুভ মুক্তার হাত ধরে। মুক্তা তখন শুভর দিকে তাকিয়ে বলে, কিছু বলবেন? হুম। কি বলবেন বলেন। না, থাকে আজকে না। আরে বলেন। বললে রাগ করতে পারো। কি এমন কথা যে বললে রাগ করব? আচ্ছা, আমি যদি তোমাকে বিয়ে করতে বলি তুমি করবা? কি বলছেন? স্পষ্ট করে বলেন। আমি তোমাকে বিয়ে করতে চাই। করু না নাকি? করো না মনে হয়? জানি না। এতদিনে চলাফেরাতে কি ও মনে হয় না যে আমি তোমার জন্য পারফেক্ট? তাহলে করো না বলছো কেন? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন? আপনি আমাকে বিয়ে করলে ঠকবেন। মানে? একটা মেয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ইজ্জত, যেটা আমার নেই। এটা একটা দুর্ঘটনা। কয়েকদিন পর আপনি এটা বলে কথা দেখাবেন। আমাকে এতদিনে এতটুকু জেনেছো? মুক্তা তখন চুপ হয়ে থাকে। মুক্তা, আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে নয়। আমি তোমার হাসিটাকে নিয়ে বাঁচতে চাই, তোমার দেহ নিয়ে নয়। সারা জীবন তুমি নামক মানুষটার সাথে জীবন কাটাতে চাই। মুক্তা তখন অস্ফুট শব্দে কান্না করে দেয়। কান্না করছো কেন? কেউ আমাকে এত ভালোবাসে, তাই খুশিতে কান্না চলে আসছে। বলে মুক্তা শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। শুভ তখন মুক্তাকে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে বাহিরে বের হয়। এই নদীর দিকে যাব, প্লিজ চলেন। চলো, কিন্তু এরপর থেকে সবসময় তুমি করে বলতে হবে। কেন? আমার কাছে আপনি কেমন জানি লাগে। তা যদি আবার প্রিয় মানুষের মুখ থেকে আপনি ডাক শুনি, তখন কেমন জানি আরও লাগে। হয়েছে, কেমন জানি লাগতে হবে না, বললেই পারেন। আপনি বললে খারাপ লাগে। আবার আপনি? চলো। বলেই শুভর হাত জড়িয়ে ধরে শরীরের সাথে শরীর লাগিয়ে লাগিয়ে হাঁটতে থাকে। পরন্ত বিকালের সবার আগে গল্প পড়তে গল্পগুলো ভালোবাসার পেজে লাইক করুন। পরন্ত বিকালের দিকে পশ্চিম দিকের আকাশটা হালকা লাল রঙের হয়ে আছে, তাতে পানিটা আরও ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ নদীর পানি আর ঢেউয়ের সাথে মানুষের সুখ দুঃখের জীবনটাকে তুলনা করেছিলেন। আসলেই মন যখন খারাপ থাকে তখন নদীর তীরে হাঁটাহাঁটি করলে মন খারাপ থাকার কথা না। চলো ওই দিকটাতে বসি। ওখানে যাওয়ার পরে একটা বেঞ্চিতে দুজন বসে। মুক্তা তখন শুভকে কাছে টেনে মাথাটা তার কোলে রাখে। শুভ তখন বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে পড়ে। মুক্তা তখন শুভর কপালে হাত বুলিয়ে দিতে থাকে। পরের দিন সকালে উঠে সব কিছু গুছিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়। গাড়িতে ওঠার পরে মুক্তা জানালার পাশে বসে আর শুভ তার পাশেই বসে। গাড়ি তার আপন গতিতে চলছে আর মুক্তার অবাধ্য চুলগুলো উড়ে এসে শুভর পুরো মুখ ঢেকে দেয়। কতক্ষণ পরে মুক্তা শুভর কাঁধে এক হাত দিয়ে বুকে মাথা রাখে। শুভ তখন মুক্তাকে জড়িয়ে ধরে। এভাবে পুরো রাস্তা আসার পরে শুভ মুক্তাকে ঘুম থেকে জাগিয়ে সব কিছু বের করে গাড়িকে বিদায় করে শুভ মুক্তাকে পাঁচকোলে করে নিয়ে নেয়। আরে আরে, করছো কি? কোলে কোথায় কি করছি? নিলা কেন?
তুমি ঘুম থেকে এখন উঠছো, তাই সাথে সাথে হাঁটতে সমস্যা হতে পারে, এই জন্য কোলে নিয়ে নিলাম। মুক্তা তখন শুভর গলা জড়িয়ে শুভর ঠোঁটে চুমু দেয়। শুভ হাঁটার মাঝে কপালে একটা চুমু দিয়ে রুমে নিয়ে সোফায় বসিয়ে বাহির থেকে সব কিছু নিয়ে দুজনে গোসল করার পরে খেয়ে দুজন ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ে। বিছানায় শোয়ার পরে শুভ মুক্তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই ছাড়ো। কেন? আজকে এইভাবে ঘুমানো যাবে না। কেন? তা তো নিজেই জানো। বলেই মুচকি হাসি দেয়। শুভ তখন মন খারাপ করে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। মুক্তা তখন পাশ থেকে উঠে জড়িয়ে ধরে। আমার কলিজাটা কি রাগ করছে? না, তাহলে এইভাবে শুয়েছো কেন? এমনি। এদিকে চাও। কেন? আমি তোমার বুকে মাথা রাখবো। এর শুভ তখন মুক্তাকে জড়িয়ে বুকে নিয়ে নেয়। যে বেশি কিছু যেন না হয়। ওকে। বলেই দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার পরে দুজনে কাজী অফিসে যায়। কাজী অফিসে গিয়ে বিয়ে সম্পন্ন হওয়ার পরে দুজনে গাড়ি করে বাসায় আসার পরে দুপুরে খাবার খেয়ে শুতে যাবে এমন সময় শুভ মুক্তাকে ডাক দেয়। মুক্তা তখন শুভর কাছে এসে, আজকে তুমি একা একা ঘুমাও। কেন? রাতে আমাদের বাসর হবে। দিনে হলে সমস্যা কি? চুপ শয়তান। আচ্ছা চলো, দুজনে গল্প করতে করতে সময় কাটিয়ে দিই। এভাবে সময় কাটানোর পরে এশার আজান দেয়। মুক্তা তখন শুভকে নামাজ পড়তে পাঠায়। শুভ নামাজ পড়ে আস্তে আস্তে 9টা বাজে। মুক্তা ততক্ষণে নামাজ পড়ে বিছানা গুছিয়ে ঠিক করে রাখে। দরজায় নক করার পরে মুক্তা দরজা খোলে। মুক্তা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর শুভ ড্যাব ড্যাব করে বড় চোখে তাকিয়ে থাকে। এইভাবে চেয়ে থাকতে হয় নাকি? তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে। একটা মানুষ এত সুন্দর হয়, সেটা কেউ না দেখলে বুঝতে পারবে না। কেউ দেখতে হবে না, তুমি দেখলেই হবে। বলেই মুক্তা হাসি দেয়। শুভ তখন ঠোঁটের কোণে তিলের সাথে পাকা দাঁতের হাসিটা দেখে আর কন্ট্রোল করতে না পেরে মুক্তাকে জড়িয়ে ধরে। মুক্তাও শুভকে জড়িয়ে ধরে। শুভ মুক্তাকে 5 কোলে করে নিয়ে বিছানায় নিয়ে ফেলানোর পরে মুক্তা শুভর পাঞ্জাবির কলার ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে নেয়। ভালো থাকুক এমন পবিত্র ভালোবাসা। ভালো থাকবেন।